তো বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু এখন একটা বেশ জটিল আর অনিশ্চয়তার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। চলুন এই পুরো বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। দেখুন, সম্প্রতি নেওয়া কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে প্রভাবশালী দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কটা সরাসরি একটা ঝুঁকির মুখে পড়েছে। আর এই সংকটটা কিন্তু এমন একটা সময় এসেছে যখন দেশ হিসেবে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে বেরিয়ে আসার মতো একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছি। আর এই খেলার মূল খেলোয়াড় কারা? বিশ্বের বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো, চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন। সমস্যাটা হলো এদের প্রায় সবার সাথেই এখন সম্পর্কে একটা নতুন জটিলতা তৈরি হয়েছে। এই পুরো গল্পের শুরুটা হয়েছিল কিন্তু একটা মাত্র সিদ্ধান্ত দিয়ে, সেটা হলো যুক্তরাষ্ট্রের সাথে একটা নতুন বাণিজ্য চুক্তি। কিন্তু মজার ব্যাপার হলো এই একটা সিদ্ধান্তই ঠিক যেন ডমিনো এফেক্টের মতো একের পর এক সংকট তৈরি করে ফেলল। কিভাবে? চলুন সেটাই দেখি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ শুল্ক সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বড় বড় প্রতিশ্রুতি দেয়। যেমন ধরুন, আমদানি বাড়ানো হবে, আমেরিকা থেকে 25টা বোয়িং বিমান কেনা হবে, আর এলএনজি ও কাঁচামাল আমদানির জন্য বড় চুক্তি সই করা হবে। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু এই প্রতিশ্রুতিগুলোই পরে বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর আপনারা বুঝতেই পারছেন, আন্তর্জাতিক বাণিজ্যের মতো একটা জটিল খেলায় কোনো চালই কিন্তু একা একা কাজ করে না। তো যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির খবরটা যেই না ছড়ালো, অমনি অন্য দেশগুলো নড়ে চড়ে বসল। এখানে দুটো বড় এশীয় শক্তির প্রতিক্রিয়াটা বেশ ইন্টারেস্টিং। একদিকে আছে চীন, আমাদের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। তারা বেশ একটা সতর্ক অবস্থান নিয়েছে, ভবিষ্যতের শুল্ক সুবিধার ব্যাপারে কোনো লিখিত নিশ্চয়তা দিচ্ছে না। এটা কিন্তু এক ধরনের চাপ প্রয়োগের কৌশল। আর অন্যদিকে জাপান তো সরাসরি বলেই দিয়েছে, যুক্তরাষ্ট্রকে যা দেওয়া হয়েছে আমাদেরও ঠিক তাই দিতে হবে। মানে এক দেশকে সুবিধে দিতে গিয়ে অন্যরাও এখন একই দাবি নিয়ে হাজির হচ্ছে। শুধু যে চীন বা জাপান তাই নয়, আরেক বড় প্রতিবেশী ভারতের সাথেও কিন্তু সম্পর্কটা ঠিকঠাক যাচ্ছে না। বিভিন্ন পণ্যে বিধিনিষেধের কারণে দুই দেশের বাণিজ্য প্রায় থেমেই গেছে বলা চলে। আর এই বাণিজ্যিক অচলাবস্থার প্রভাবটা যে কোথায় গিয়ে পড়ছে জানেন? একেবারে সাধারণ মানুষের ওপর। যেমন ভারত থেকে চাল আমদানি বন্ধ হওয়ায় সরকারকে এখন সিঙ্গাপুরের মতো দেশ থেকে অনেক বেশি দামে চাল কিনতে হচ্ছে। আর এর চাপ তো শেষ পর্যন্ত দেশের অর্থনীতির ওপরই পড়ছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা, মানে তাৎক্ষণিক যে হুমকিটা, সেটা এসেছে এমন এক জায়গা থেকে যা এতদিন ছিল বাংলাদেশের সবচেয়ে নিরাপদ বাণিজ্য ঠিকানা, ইউরোপীয় ইউনিয়ন। আর এখানেই কিন্তু পরিস্থিতিটা একেবারে ঘুরে যায়। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে ছিল ফ্রান্সের এয়ারবাস থেকে 10টা প্লেন কেনার পুরোদো একটা কথা, আর অন্যদিকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে 25টা প্লেন কেনার নতুন একটা চুক্তি। বাংলাদেশ ঠিক এই দুই প্রতিশ্রুতির মাঝখানে আটকা পড়ে গেছে। পরিস্থিতিটা যে কতটা গুরুতর সেটা বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের এই কথাটা শুনলেই বোঝা যায়। তিনি পরিষ্কার বলেছেন, এয়ারবাস কেনার সিদ্ধান্তে যদি কোনো বদল আসে তাহলে সেটা বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধার ওপর খারাপ প্রভাব ফেলবে। এটাকে একটা নরম ভাষায় দেওয়া হুমকিও বলা চলে। এখন হয়তো ভাবছেন এই জিএসপি প্লাস জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের একটা স্পেশাল সুবিধা, যার কারণে আমাদের দেশের অনেক পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, কোনো শুল্ক ছাড়াই ইউরোপে ঢুকতে পারে। এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের অর্থনীতির জন্য এই সুবিধাটা ধরে রাখা খুবই জরুরি। এই সুবিধা হারালে আমাদের রপ্তানি পণ্যের দাম ইউরোপের বাজারে অনেক বেড়ে যাবে, যা দেশের অর্থনীতির জন্য একটা বিরাট ধাক্কা হবে। আচ্ছা, এই যে এত কিছু হলো, এই পুরো ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা কি ভাবছেন, চলুন সেটাই একটু শোনা যাক। বিআইডিএস-এর সাবেক মহাপরিচালক এম.কে. মুজেরির কথাটা শুনুন। তিনি খুব পরিষ্কার করে বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া এই ভুল সিদ্ধান্তগুলোর বোঝা কিন্তু টানতে হবে এর পরের নির্বাচিত সরকারকেই। বিশেষজ্ঞরা মূলত কয়েকটা পয়েন্টের সমালোচনা করছেন। প্রথমত, একটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের কাজ শুধু নির্বাচন পর্যন্ত দেশ চালানো, তারা কিভাবে ব্যবসায়ীদের সাথে কোনো রকম আলাপ ছাড়াই এত বড় বড় দীর্ঘমেয়াদী চুক্তি করে ফেলল। দ্বিতীয়ত, এর ফলে ইউরোপের মতো আমাদের সবচেয়ে বড় রপ্তানির বাজারটাই এখন ঝুঁকির মধ্যে। আর সবশেষে এই সব কিছুর ভার গিয়ে পড়বে পরবর্তী সরকারের উপর। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, একটা স্বল্পমেয়াদী অনির্বাচিত সরকার দেশকে এমন কিছু দীর্ঘমেয়াদী জালে জড়িয়ে ফেলেছে যার পরিণতি কিন্তু খুব মারাত্মক হতে পারে। মানে সরকারের স্ট্যাটাসটা অস্থায়ী, কিন্তু তাদের সিদ্ধান্তের প্রভাবটা হতে চলেছে স্থায়ী।
এখানেই হচ্ছে আসল অসামঞ্জস্য। তো সবশেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, এই যে স্বল্পমেয়াদী কিছু কূটনীতিক সিদ্ধান্ত নেওয়া হলো, এগুলোর কারণে কি দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভবিষ্যৎটাই ঝুঁকির মুখে পড়ে গেল? বিষয়টা কিন্তু সত্যিই ভাবার মতো।